যখন দুজনে একা। পর্ব 18। মাহি ঘুমিয়ে গেছে। রুবা খুব সাবধানে মাহির হাতটা ওর শরীরের উপর থেকে সরালো। এসির ঠান্ডায় ওর শরীর কাঁপছে। মাহি এত টেম্পারেচার কমিয়ে রাখে, ওর গা কাটা দিয়ে ওঠে। মাহি পাশ ফিরে মাহির দিকে তাকালো। কত শান্ত একটা মুখ, সেভ করেনি খোঁচা খোঁচা দাড়ি। ওর ফর্সা মুখটাতে অনেক কিউট লাগছে। দুটো রাত স্বপ্নের মতো সুন্দর গেছে, কিন্তু আজ ওর বুকের ভেতরে একটা খচখচানি কাটা দিচ্ছে। রাতের শুরুতে যখন মাহির আদরে সে পাগল হয়ে যাচ্ছিল, হঠাৎ নিঝুম আপুর জন্য ওর বুকের কাছে একটা কষ্ট দলা পাকিয়ে উঠল। এতটা খারাপ লাগলো, মনমস্তিষ্ক হয়ে গেছে যে সেই মুহূর্তে মাহি পর্যন্ত নোটিশ করলো। ওকে প্রশ্ন করলো কি হয়েছে। রুবা এড়িয়ে গেছে। নিঝুম আপুর দিকে তাকালে এত অপরাধ বোধ হচ্ছে। আজ ওদের দুজনের দিকে যখন তাকিয়েছিল আপু, নিশ্চয় অনেক কষ্ট হচ্ছিল। মাহিকে বলতে খুব আনইজি লাগছে, কিন্তু ওকে ছাড়া আর কাউকেই কিছু সে বলতে পারবে না। ওর সকল সমস্যার সমাধান মাহি করতে পারে নিমিষেই। রুবা মাহির গলাটা ছুঁয়ে দিল। এত ভালোবাসাও ওর জন্য ছিল কোথাও। ভেবেই রুবা অবাক হয়। হঠাৎ সেই পুরনো কষ্ট, আশঙ্কা ওর মনে পড়ে গেল। এই যে এত সুখ, আবার কি কোনো দাম চুকাতে হবে? মাহের কিছু হবে না তো? ওর সুখ তো সব সময় ধরা দিয়েই হারিয়ে যায়। ওর বুকটা কাঁপছে, চোখ ভিজে গেল। আবার নিজেকে বোঝানোর চেষ্টা করলো এসব তার অহেতুক ধারণা, ওর মানসিক সমস্যা এটা। মাহি তো বলছেই কিছু হবে না ওর, কিন্তু ভয়টাকে তো ও পিছু ছাড়তে পারছে না। দম বন্ধ লাগছে। মাহিকে ডাকবে, কষ্টও পাবে, রাগ হবে। রুবা চোখ দিয়ে পানি ঝরছে, ভয়টা বেড়ে যাচ্ছে আরো। ও মাহিকে শক্ত করে আঁকড়ে ধরলো। মাহির ঘুম খুব পাতলা। ও জেগে উঠলো সঙ্গে সঙ্গে। কি হয়েছে, ঘুমাওনি তুমি? ঘুম জড়ানো কণ্ঠে মাহি বলল, কিছু না, ভয় লাগছে কেন জানি। স্বপ্ন দেখেছ? আচ্ছা ঠিক আছে সোনা, আমি জড়িয়ে ধরে আছি, আর ভয় লাগবে না। সব আলো জ্বেলে দিব। রুবা মাহির বুকের রোমে ঢুকে গিয়ে বলল, না লাগবে না। মাহি ওর কপালে চুমু খেয়ে ঘুমিয়ে গেল। কিন্তু মাহি জানে না, এই ভয় আলো জ্বলে দিলে যাবে না রুবার ভেতর থেকে। এই ভয় ওর রক্তের সাথে মিশে গেছে। সকালে মাহি যখন হসপিটালের জন্য বের হয়ে গেল, তখন রুবা বেঘুরে ঘুমাচ্ছে। মাহি ওকে আর ডাক দেয়নি। বাসায় ফিরে জিজ্ঞেস করবে কি স্বপ্ন দেখে রাতে এত ভয় পেল রুবা। সে সারা রাত মাহিকে এক সেকেন্ডের জন্য ছাড়েনি। রুবা দুপুর পর্যন্ত ঘুমালো। শাশুড়ি এয়ারপোর্টে এসে কল করেছিল, সেই কলে তার ঘুম ভাঙলো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সে শ্বশুর শাশুড়ির জন্য অপেক্ষা করছে। সাফিয়া বেগম বাসায় না থাকলে তার খালি খালি লাগে। এবার তো আরো একা ছিল সে। সাফিয়া বেগমকে দেখে রুবা দৌড়ে নিচে নেমে এসে জড়িয়ে ধরলো। সাফিয়া বেগম প্রথম কথাই বলল, তুমি একা পুরো বাড়িতে কিভাবে ছিলে রুবা? মা আপনার ছেলে ছাড়া বাকি সবাই ছিল, আমার সমস্যা হয়নি। অনেক সাহসের পরিচয় দিলে তুমি। সাফিয়া বেগম হাসলেন, আপনার জন্য আমার খুব খারাপ লেগেছে মা। এখন আমি চলে এসেছি। মাহি যখন ইচ্ছা আসুক, তুমি আমার কাছে থাকবে। জি মা। সারাদিনে বেশ কয়েকবার সে মাহিকে ফোন দিল। সাধারণত সে মাহিকে এতবার ফোন দেয় না, মেসেজ দেয়। একবার মাহি দুষ্টুমি করে প্রশ্নই করলো, রুবা তুমি কি আমাকে খুব মিস করছো? সেরকম কিছু না, তুমি একটু পর পর ফোন দিচ্ছ তাই ভাবলাম।
না, এমনি ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, বলে রুবা ফোন রেখে দিল। শাশুড়ির সঙ্গে গল্প করার ফাঁকে বারবার উঠে দেখছিল মাহির গাড়ি আসে কিনা। সন্ধ্যায় যখন মাহি ফিরে এলো তখন সে কিছুটা স্বাভাবিক হলো। মাহিকে খুব আগ্রহ নিয়ে দেখালো শাশুড়িকে কি যে গিফট এনেছে তার জন্য। সাফিয়া বেগম রুবার জন্য এমারেল্ড আর ডায়মন্ডের একজোড়া কানের দুল এনেছেন। মাহিকে সেগুলো পরে দেখালো। পারফিউম, ব্যাগ, মেকআপ আইটেম। মাহি রুবার উচ্ছ্বাসটা দেখে আনন্দ পাচ্ছে। মাহি বলল, মা আমার গিফট কোথায়? সব কি রুবার? সাফিয়া বেগম হেসে বললেন, তোমার জন্যও আছে। মাহি রুবার জন্যে আনা পারফিউম, লুইস ফিলিপের শার্ট, বেল্ট বের করে দিল। তুমি ফর্মাল শার্ট পছন্দ করো তাই এনেছি, মা বলল। থ্যাঙ্কস মা, আমি তো ভাবলাম সব তোমার রুবার জন্যই এনেছো, আমার কিছু নেই। রুবা বলল, দেখলেন মা কি জেলাস আপনার ছেলে, গিফট তো তোমারই বেশি থাকে রুবা। সাফিয়া বেগম হাসছেন ওদের খুনসুটি দেখে। মাহিয়ার তার মাকে নিয়ে হসপিটালে গেল খালুকে দেখতে। রুবা ইচ্ছে করেই গেল না, ওর নিঝুমের সামনে যেতে কষ্ট হয়। ওরা যাওয়ার পর আবার তার অস্বস্তি লাগা শুরু হলো। মাহিকে নিয়ে ভয়। আচ্ছা মাহি কি আজ হসপিটালে থাকবে? রুবা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে শুধু। মাহি বলেছে কোন কারণে অস্থির থাকলে অন্য মন অন্যদিকে সরিয়ে রাখতে। সে মন অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করলো, মুভি দেখা শুরু করলো, কিন্তু ভালো লাগছে না তার। একটা ম্যাগাজিন বের করে শুয়ে শুয়ে পড়তে পড়তে এক সময় ঘুমিয়ে গেল। বাসায় আসার পর মাহির রুমে ঢুকে দেখে রুবা ঘুমিয়ে আছে, পাশে ম্যাগাজিন উল্টে আছে। হঠাৎ খেয়াল করলো চোখের কোণে পানি শুকিয়ে আছে, কেঁদেছে নাকি। রুবার পাশ ঘেঁষে শুয়ে ওর মাথায় হাত রাখলো মাহি। কিছুক্ষণ পরেই রুবার ঘুম ভেঙে গেল। হাসি মুখে তাকালো মাহির দিকে। মাহি প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? কোথায় কিছু না তো। না আমি শিওর তোমার কোনো একটা সমস্যা হচ্ছে। রুবা চুপ করে আছে। মাহি বলল, এখনই বলবে নাকি আরো সময় নেবে? রুবা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জাপটে ধরলো মাহিকে। রুবা কি হয়েছে? মাহি তো পুরোই অবাক। ভয় করছে আমার। কিসের ভয়? কাল রাতেও ভয় পেয়ে ঘুম থেকে উঠে গেলে, সারা রাত আমাকে আঁকড়ে ধরে পড়ে রইলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। রুবা ফিসফিস করে বলল, ওই যে ওই ভয়টা, তোমাকে হারিয়ে ফেলার ভয়। সবাইকে হারিয়ে ফেলার ভয়। আমাকে হারিয়ে ফেলবে কিভাবে? তোমার ভাইয়ার মতো। মাহির বুকে ধাক্কার মতো লাগলো রুবার কথাটা। রুবার চেহারা পুরো আতঙ্কগ্রস্ত হয়ে আছে। আমি কোথায় হারিয়ে যাচ্ছি না সোনা, এই যে তোমার পাশে আছি। এভাবে চিন্তা করো, তুমি অসুস্থ হয়ে যাবে। রুবা তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো, তাই বলে সারা জীবন শুধু কষ্টই পেয়ে যাবে তা নিশ্চয়ই না। আমি তোমার জীবনটা সুন্দর করে দেওয়ার জন্য আছি তো। তুমি দূরে থাকলেই আমার ভয় হয়। ঠিক আছে আমি দূরে যাচ্ছি না, বলো তো চাকরি ছেড়ে দেই, সারাদিন আমার রুবার পাশে বসে থাকবো আর আদর করব বলেই মাহি হেসে দিল। না সেরকম কিছু করতে হবে না। কি আদর করতে হবে না নাকি চাকরি? উফ মাহি সব সময় শুধু ভান করা। রুবা শোনো, মানসিক সমস্যা এমন এক জিনিস যা হুট করে ওষুধ খাইয়ে ভালো করে দেওয়া যায় না। এর জন্য নিজেরও চেষ্টা থাকতে হয় এবং আশেপাশের মানুষেরও। তুমি মানসিকভাবে এত দুর্বল হয়ে গেছো যে সামান্য কিছুতেই তুমি তাড়াতাড়ি আতঙ্কগ্রস্ত হয়ে যাও। খারাপ কিছু পেয়ে কষ্ট পেতে পেতে এখন ভালো কিছু পেলেও তুমি আতঙ্কিত হয়ে উঠছো। নিজেকে নিজের মোটিভেট করতে হবে। সুখ দুঃখ সব নিয়ে জীবন মুরগির বাচ্চা। সুখ যেমন দুই হাত ভরে নিব,
দুঃখগুলো নেওয়ার জন্য মানসিকভাবে শক্তিশালী থাকবো। মাহির বুকে মাথা রেখে রুবা বলল, কতটুকু দুঃখ বলে দাও। আমি তো জানি আল্লাহ তার বান্দাদের তার সহ্যর ক্ষমতার বাহিরের বেশি দুঃখ কষ্ট দেন না রুবা। তার মানে আমার কষ্ট সহ্য করার ক্ষমতা এত বেশি? হয়তো। এখন এসব কথা বাদ দাও রুবা, ভালো কিছু বলো। হসপিটালে নিঝুম আপুর সঙ্গে দেখা হয়েছে তো? আপু কেমন আছে? ভালোই তো দেখলাম। কেন হঠাৎ নিঝুমের কথা আসছে কেন? আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। বলো রুবা, আমি তোমার কথাই শুনতে চাইছি। মাহি শুয়ে রুবার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, নিঝুম আপুকে দেখলে আমার কেন এত অপরাধবোধ কাজ করে। কেমন জানি একটা স্বার্থপর মানুষ মনে হয় নিজেকে। এমনকি এই যে তোমার এত কাছে আছি, তোমার আদর পাওয়ার সময়ও নিঝুম আপুর জন্য মন খারাপ লাগতে থাকে। মাহি রুবার কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। মনে মনে বলল, পাগল মেয়ে। তাও যদি বলতে তুমি, আমার আদর পাওয়ার সময় তোমার ভাইয়ার কথা মনে পড়ে। তোমার কিনা নিঝুমের কথা মনে পড়ে খারাপ লাগে। সেজন্যই তুমি রুবা, যাকে না ভালোবেসে পারিনি আমি। মাহি ওকে ধাক্কা দিয়ে বুকের থেকে তুলে নিল। যাও তাহলে, দূরে সরো। আমার বুকের কাছে এলেও তোমার খারাপ লাগছে নিশ্চয়ই নিঝুমের জন্য। তুমি এসব ভাবো কিভাবে রুবা? আমার তো এরকম মনে হয় নাই। তোমার কাছে এসে একবারও তো মনে হয়নি এখানে নিঝুম হতে পারতো। বরং আমার ভেতরে এই জিনিসটা কাজ করার কথা হলেও হতে পারতো। নিঝুম আমার বিশেষ মানুষ ছিল ঠিক, কিন্তু আমার ওয়াইফ তুমি। নিঝুম আমার অতীত, আমার বর্তমান তুমি, আমার ভবিষ্যৎ তুমি। তাহলে আমার ভালোবাসায় খামতি আছে। না হলে বুঝতে হবে রুবা। তা না হলে এই কথা কেন তোমার মনে হবে? তুমি এভাবে ভেবে আমার অপরাধ বোধটা বাড়িয়ে দিচ্ছ। সরি। না, সরি বলো না, দূরে থাকো। তোমার নিঝুম আপুর কথা চিন্তা করতে থাকো। রুবা মাহিকে জড়িয়ে ধরতে নিল। মাহি সরিয়ে দিচ্ছে বারবার। না না, আর কাছে আসতে হবে না। নিঝুম কষ্ট পাবে, দূরে থাকো। প্লিজ, সরি বললাম তো। এরকম করছো কেন? আমি কিছুই করছি না। তুমি একটা পাগল। যত সব পাগলামি চিন্তা ভাবনা। মাহি কতক্ষণ কপট রাখে রুবাকে দূরে সরিয়ে দিল, কিন্তু রুবাও টানাটানি করে ওকে নিজের কাছে এনে ছাড়লো। কি এখন মনে হচ্ছে না নিঝুমের কথা? এক কাজ করি, নিঝুম তো সিঙ্গেল আছে, ওকেও বিয়ে করে ফেলি। এতই যখন তোমার মন কাঁদছে ওর জন্য। রুবা মাহির মুখে হাত দিয়ে চেপে ধরল। হাত সরাও, শুনতে হবে রুবা। তখন আমার বুকে আসার জন্য মারামারি লাগবে দুজনের, সেটাই ভালো জমবে। মাহি হাসছে। সরি বলেছি তো মাহি, চুপ করো। এখন শুনতে খারাপ লাগছে। এরকম কথা বলো না। মাহি হাসতে হাসতে বলল, আমার ভাগ দেওয়া যাবে না। কখনোই না, কাউকেই না। পাগল হলে কি হবে? যাতে মাতাল তালে ঠিক। আমি পুরোটাই আপনার, বুঝলেন মিসেস মাহের আজগর। আপনি শুধু উল্টাপাল্টা পাগলামি চিন্তা করতে থাকবেন। শুধু তো এটা না, তুমি আমাকে নিয়ে ইনসিকিউর ফিল করাও বন্ধ করো রুবা। আমি সেফ থাকি সারাক্ষণ আতঙ্ক নিয়ে থাকলে হবে? এতটা দুর্বল মানসিকতার হলে হয় না রুবা। মাকে দেখো, মা কতটা স্ট্রং। মায়ের কি দুঃখ কম? মায়ের পরে তোমাকে এই সংসারের হাল ধরতে হবে, আমাদের বাচ্চাদের সামলাতে হবে। পুরো জীবন পড়ে আছে সামনে। ঠিক আছে, অন্তত 4টা বাচ্চা তো থাকবেই আমাদের, তাই না রুবা? তুমি কি এসব সিরিয়াসলি বলো মাহি? এই তুমি বললে তুমি আমাকে শেয়ার করতে চাও না কারো সাথে, এখন বলছো ভবিষ্যতের 4টা বাচ্চা। 4 বাচ্চার প্যারেন্টস এর অবস্থা এখন কেমন? পাগল পাগল জানো।
4 বাচ্চা সামলাতে থাকবো আমি, তুমি আমাকে সারাদিনের ভাগেও পাবে না। মনে রেখো ডাক্তার মাহির আজগর। রুবার কথায় মাহি হো করে হেসে উঠল। এই অবস্থা হলে তো চিন্তার বিষয় রুবা, আমার তোমাকে সারাক্ষণই লাগবে। বললাম না কারো সঙ্গে তোমাকে শেয়ার করতে পারবো না। বাচ্চাদের জন্য তো করতেই হবে। আমি অনেক ভালো একজন মা হব দেখো, তাই বুঝি? হুম। আর যাই করো, আমার বাচ্চাদের তোমার মতো ফার্মের মুরগি বানাবে না রুবা, প্লিজ। সারাক্ষণ শুধু ভয় ভয় আর ভয় পাবে। দুজনেই হাসছে। মাহি আর রুবা যখন নিজেদের ভবিষ্যতের গল্প নিয়ে খুনসুটিতে ব্যস্ত, তখন মাহির ফোন মোবাইলে বারবার নিঝুম ফোন দিয়ে যাচ্ছে। সাইলেন্ট মোডে রাখায় মাহি অতি সহজেই ইগনোর করতে পেরেছে। তা না হলে রুবার সামনে নিঝুমের ফোন তাকে ধরতেই হতো। মাহি পুরো 2 মাস নিঝুমের সঙ্গে কোনো কথা বলেনি। এই 2 মাসের ভেতরে নিঝুমদের বাসায় খালুকে দেখতে গেছে, তবুও নিঝুমের দিকে ফিরেও তাকায়নি সে। নিঝুম লাগাতার কল করেছে, সে রিসিভ করেননি। প্রতিদিন মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছে, ইচ্ছে করে সিন করেনি। সিন করলেও কোনো রিপ্লাই দেয়নি। এমনিতেও বিয়ের পর নিঝুমের মেসেজের রিপ্লাই সে দেয় না। ওই দিনের ঘটনার পর সে আরো নিজেকে শক্ত করে ফেলেছে। ওর সঙ্গে হসপিটালে দেখা করতে এসেছে, ও কাজের বাহানা করে চলে গেছে। বাসায় এসে হাজির হয়েছে ও নিজের রুমের দরজা লাগিয়ে বসেছিল রুবাকে নিয়ে অসময়ে, কিংবা বাসার বাহিরে কাজের বাহানা দেখিয়ে চলে গেছে। নিঝুমকে পুরোপুরি ইগনোর করছে সে। এই 2 মাসের ভেতরে রুবাকে নিয়ে মাহি দেশের বাহিরে ঘুরতেও গেছে। 3 দিন নরওয়েতে ছিল রাতের আকাশের আরোরা দেখেছে। রুবার হাত ধরে শালবার্ডের লোয়িংআরবেন সিটিতে গিয়ে স্ক্রি ড্রাইভ করেছে। স্বপ্নের মতো ছিল মাহির কাছে সেই সময়টা। সেখানে থেকে গ্রিসের সমান্তরিণী, এজিয়ান সমুদ্রের তীরের স্রোত শুভ্র ইয়া গ্রামের রাস্তায় যখন দুজনে হাত ধরে হেঁটেছে, রুবার আনন্দ দেখে সে মুগ্ধ হয়ে গেছে। মনে মনে সে আল্লাহর কাছে প্রার্থনা করেছে এই মেয়েটাকে যেন সে এভাবেই সুখী করতে পারে সারা জীবন। ওর সুখ যেন আর নজর না লাগে কারো। ঘুরে আসার কয়দিন পর শিহাবের মৃত্যুর দিনটা ওদের বাসাকে আবার এক শোকের চাদরে ঢেকে দিল। মাহির বাবা সারাদিন নিজের মায়ের রুমে দরজা বন্ধ করে বসে রইলেন। সাফিয়া বেগম সারাদিন একদম চুপ করে রইলেন। আত্মীয় স্বজনে বাসা ভরে গেল। যাবতীয় কাজকর্ম মাহি একাই সামলেছে। রুবা নিজের বিছানায় পড়ে রইল। মাহি ওকে ওর মতো শোক কাটাতে দিল কাজের ফাঁকে। কিছুক্ষণ পর পর ওর কাছে গিয়ে বসেছে, কান্নাকাটি করতে বাধাও দেয়নি। মনে মনে বলেছে থাক ও নিজের মতো। আজ বিকেলে সাফিয়া বেগম একবার রুবার কাছে এসে বসতেই রুবা নিজেকে আর সামলাতে পারেনি। মাকে ধরে ব্যাকুল হয়ে কেঁদেছে। মাহি রুমের বাইরেই বসেছিল তখন। সে জানে তার ভাইয়া তার চেয়ে বেশি কিছু এই দুজন মানুষের কাছে। জীবন তাদের যেখানেই নিক, রুবা আজও শিহাবের কথা মনে পড়লে চুপচাপ হয়ে পড়ে। ওই ঘটনার দিকে তাকিয়ে উদাস হয়ে যায়। মাহির কোনো ভালোবাসায় রুবার ওই জায়গায় সান্ত্বনা হতে পারে না। সারাদিন না খাওয়া কান্নাকাটি করে ক্লান্ত রুবার কাছে মাহি যখন সন্ধ্যায় গিয়েছে, রুবা তখনও শুয়ে চোখ মুছছে। মাহি ওর মাথায় হাত রাখতেই রুবা মাহিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। রুবাকে বুকের কাছে টেনে নিল মাহি। অনেক হয়েছে রুবা, এখন শরীর খারাপ করবে। সারাদিন তো কিছু খাওনি তুমি, উঠো। আমার কিছুই ইচ্ছে করছে না, প্লিজ রুবা। মাও খাওনি কিছুই, তুমিও না খেয়ে খাবেও না। দরজায় নক করার শব্দে মাহি তাকালো। রিয়া আর নিঝুম এসে ঘরে ঢুকলো।
মাহি রুবাকে বুকে জড়িয়ে ধরে যেমন বসেছিল সেভাবেই বসে রইল। সব পরিস্থিতিতে লোকজনের তোয়াক্কা সে কোনো কালেই করতে পারে না। রিয়া রুবার কাছে এসে ওর মাথায় হাত রাখলো। রুবা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখনও মাহির বুকে নিঝুম বলল, সারাদিন এভাবে কাঁদছে, পানিও তো খায়নি, ডিহাইড্রেশন হয়ে যাবে তো। মাহি নিঝুমের দিকে তাকিয়ে বলল, বুয়াদের কাউকে বলবি এক গ্লাস শরবত নিয়ে যেতে, আর মা আর রুবার খাবারটাও রেডি করতে বল। 2 মাসেই প্রথম মাহি নিঝুমের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলল, যদিও রুবার জন্য। তারপরে নিঝুমের খুব ভালো লাগছে। সে উঠে গিয়ে শরবত নিয়ে এলো, নিজেই রুবার মুখে নিল। মাহি ওর হাত থেকে নিয়ে রুবার মুখের সামনে ধরল। অনেক জোর করার পর রুবা 2 ঢোক খেয়ে রেখে দিল। নিঝুম বলল, মাহি খাবার টেবিলে ডিনার দিয়েছে বুয়া, তুই রুবাকে নিয়ে যেতে পারিস। ঠিক আছে রিয়া আপু, তুমি আর নিঝুম মায়ের কাছে যাও, আমি রুবাকে ঠিকঠাক করে নিয়ে আসছি। ওরা বের হয়ে যাওয়ার পর মাহি জোর করে রুবাকে টেনে নিয়ে চোখ মুছে পানি দিয়ে দিল। ড্রেস চেঞ্জ করার জন্য ড্রেস বের করে দিল, নিজের হাতে চুল আঁচড়ে দিল। রুবা তাকিয়ে দেখে তো ঠিক মতো হয়েছে তো চুল আঁচড়ানো। রুবা শুধু আয়নার দিকে তাকিয়ে রইল। মাহি ওর দিকে তাকিয়ে বলল, এই হলুদ কামিজে তোমাকে সত্যি সত্যি মুরগির বাচ্চা লাগে সোনা। রুবা গাল টিপে দিয়ে বলল, দেখো ওকে একেবারে ফেন্ট ফিশের মতো মুখ ফুলে গেছে তোমার। এখন চলো খেতে যাবে, বাসায় কেউ খায়নি সারাদিন। মাহি তার বাবাকে রুম থেকে বের করে নিয়ে এলো। মা আর রুবাকে নিয়ে খাওয়ার টেবিলে বসালো। মায়ের দিকে খাবার বেড়ে দিতে দিল। সাফিয়া বেগম বললেন, তুমি রুবাকে দেখো, আমি আর বাবা ঠিক আছি। রুবাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে মাহি। দূরে লিভিং রুমে নিঝুমদের পাশে বসে রিয়া বলল, দেখ নিঝুম, মাহিকে ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য সব একটা মানুষকে কতটা সত্যিকারের মানুষ হিসেবে তৈরি করে। মাহি আজ একদিকে দায়িত্বশীল ছেলের কাজ করছে, অন্যদিকে দেখ রুবা আর তার মৃত স্বামীর জন্য কাঁদছে। কার বুকে? তার বর্তমান স্বামী। এই মাহির বুকে পড়ে তাকে সান্ত্বনা দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে মাহি। নিজে কতটা বড় মনের মানুষ হলে এমন হতে পারে বলতো। আমি তো মাহিকে দেখি আর মুগ্ধ হয়ে যাই। পুরুষ মানুষ এতটা কম্পোজড হয়। শোক হোক শিহাব ভাই তার আপন বড় ভাই, কিন্তু তবুও রুবা আসলেই এই দিকে অনেক ভাগ্যবতী। মাহির মতো একজন জীবন সঙ্গী পেয়েছে। রিয়া জানে না, সে যতটা মুগ্ধ হয়ে মাহিকে দেখছে তার চেয়েও বহুগুণ মুগ্ধতা নিয়ে নিঝুম মাহিকে দেখে। নিঝুম গত মাস মাহির সঙ্গে একটু কথা বলার জন্য কতটা ব্যাকুল হয়ে আছে। আজ যখন রুবার জন্য শরবত আনতে বলল মাহি ওকে, ওর পৃথিবীটা আনন্দে ভরে উঠেছে এক কথায়। রুবাকে বুকে নিয়ে ওর সামনে যতই মাহি বসে থাকুক, তারপরেও মাহিকে সে মুগ্ধ হয়েই দেখে। মাহির জন্য সে নিয়াজের হাত ধরতে প্রস্তুত, এতে যদি তাও মাহি ওর প্রতি রাগ কমিয়ে আগের মতো ভালো ব্যবহার করে। মাহি যদি অ্যাডজাস্টমেন্টের রিলেশন দিয়ে ভালোবাসা খুঁজে নিতে পারে, কি জানি একদিন সেও পারবে। এতে যদি মাহির সঙ্গে সম্পর্কটা নর্মাল থাকে, এটাই তার অনেক বড় পাওয়া হয়ে থাকবে। সাফিয়া বেগম দুপুরের খাওয়ার পর ঘুমান না। এই সময় তিনি খবরের কাগজ পড়েন কিংবা বই পড়েন। রুবা প্রায় সময় এই সময় শাশুড়ির সঙ্গে বসে গল্প করে। রুবাকে রুমে ঢুকতে দেখে সাফিয়া বেগম বললেন,
আমি ভাবলাম তুমি ঘুমাচ্ছ, এখানে শুয়ে থাকো। না মা, ঘুমাইনি ইচ্ছে করেই। তাহলে রাতে ঘুম আসতে দেরি হয়? আপনার ছেলে ঘুমিয়ে যায়, আপনার একা জেগে থাকতে ভালো লাগে না? মাহি কখন আসবে? প্রতিদিনের মতো রাত হবে আসতে আসতে। আপনি কি করেছিলেন মা? তেমন কিছু না, একটা বই পড়ছিলাম। আপনার চুল আঁচড়ে দিব। চুলে তেল দিয়ে দাও। রুয়া বাটিতে তেল ঢেলে দিয়ে শাশুড়ির মাথায় তেল লাগিয়ে দিচ্ছে। তুমি যখন আমার মাথায় তেল লাগিয়ে দাও খুব ভালো লাগে রুবা। আমার শাশুড়ির মাথাও আমি লাগিয়ে দিতাম, আমিও খুব মজা পাই। আপনি তখন অনেক গল্প করেন। তাই জিমা। তেল লাগানো শেষে রুবা সাফিয়া বেগমের ঘরে থাকা মাহির ছোটবেলার ছবি দেখাতে বসলো। মা, আপনার ছেলে ছোটবেলায় কি করতো? খুব দুষ্ট ছিল। মাহি মারাত্মক দুষ্টুমি করতো। মাহি আমার অনেক কষ্টের ছেলে। তোমাকে কি বলেছি মাহির সঙ্গে যমজ বাচ্চা ছিল আমার? তাই নাকি? বলেন নাই তো। আমার ফ্যামিলিতে যমজ বাচ্চা প্রত্যেক জেনারেশনে আছে। দেখছো না তানহা মানহা? মায়ের সঙ্গে একটা মেয়ে বাবু ছিল, কিন্তু 7 মাসের সময় পেটেই মারা যায়। তখন আমাকে নিয়েই আজরাইল আর ডাক্তারের টানাটানি। 8 মাসেই মাহি হয়। অনেক ছোট ছিল, খুব যত্ন করে রাখতে হয়েছে। একদিন আমি মাহির দাদিকে বলে ফেলেছিলাম, মেয়ে বাবুটা বেঁচে থাকলে একটা ছেলে একটা মেয়ে থাকতো, কত সুন্দর লাগতো ফ্যামিলিটা। সে কি রাগ তিনি জানো রূপা। সারাদিন উনি মাহিকে কোলেই নিতে দেননি আমাকে। বলে, কেমন মা তুমি, জীবিত বাচ্চাকে কোলে নিয়ে এই কথা বলো? সে ব্যস্ত হয়ে রাখতো এত মাহিকে, আমি যত্ন করতে পারতাম না। মাহিকে রাখতো ওর দাদি, আর ওর দাদির একটা বুয়া ছিল উনি। সেই জন্যই মাহি ওর দাদির আদর বেশি পেয়েছে। আবার দাদির প্রশ্রয়ে দুষ্টামি করতো মারাত্মক, রাগও বেশি। এখনো আপনার ছেলের রাগ বেশি মা। ওর দাদি খুব গোছানো, ফিটফাট শ্বাস পোশাক পরতেন, সচেতন ছিল। মাহিও সেরকম হয়েছে দেখো। ওর কাপড়, ওর আলমারি সব নিজে গোছাবে। সব সময় সুন্দর পরিপাটি থাকবে। সৌন্দর্য পেয়েছে দাদির গায়ের রং, ঘন চুল। ওকে তো আপনার মতো লাগে আমার কাছে মা। না, ওর দাদির ছবি দেখেছো না? কত সুন্দর ছিলেন তিনি। মাহির ছোটবেলায় গায়ের রং দাদির মতো ছিল, এখন নেই। শিহাবের সবকিছু নিয়ে আমি ব্যস্ত থাকলে কি হবে? শিহাব ওর বাবার প্রতি বেশি দুর্বল ছিল। ওর বাবার প্রতি অনেক বেশি দুর্বল ছিল। ওর বাবার কাছে সব শেয়ার করতো। আর মাহি এসে সারা জীবন আমার কাছে বলবে তার কি লাগবে, কি সে করেছে বা করবে। আমি কিন্তু সব আদর শিহাবকেই বেশি দিছি। পড়াশোনা, ও কি খাবে, কখন কোন স্যারের কাছে পড়বে। মাহি পড়তো একা একা, টিচারের কাছে। কি পড়বে খবরও রাখতাম না। বিশ্বাস করবে না, আমি মাহির যত্নই নেই নাই। কিন্তু দেখো আমার সেই ছেলে এখন কত কেয়ারিং, রেসপন্সিবল। জিমা। বুঝলে রুবা, আমি ছোটটার যত্ন নেইনি, তুমি ওর খুব যত্ন করবে। একটু রাগ, কিন্তু ওর মন সবচেয়ে সুন্দর। আমি জানি মা, আপনার মাহির মন মানুষ হয় না। সাফিয়া বেগম মনে মনে বললেন, এই ছেলেকে সারা জীবন তিনি অবহেলাই করেছেন। সব মায়েদের ছেলেদের বর সাজা দেখতে শখ থাকে, তিনি মাহিকে সেই সুযোগটাও দেননি। এখন আর সেসব সম্ভব না। আচ্ছা রুবা, তোমাকে একদিন বলেছিলাম না সব গয়নাগুলো পরে বইয়ের মতো সেজে আমাকে দেখাবে? আমি আমার মায়ের বউ সেজে দেখবো তোমাকে। আমি একদিন সেজেছিলাম মা, বলে রুবা ওর মোবাইলের ছবি দেখালো। তাই দেখি, খুব সুন্দর লাগছে তোমাকে। মাহি গেঞ্জি পরা কেন? ওকেও বর সাজিয়ে ছবি তুলতে।
মা আপনি কি যে বলেন, ও বর সাজবে? কারণ ছাড়া ছবি তোলার মানুষও। সাফিয়া বেগম আর রোবা হাসছে। আমার ছেলেটা কাপড় কি পরবে কেনার বিষয়ে খুব সচেতন। তার আলমারি ভর্তি স্যুট পাঞ্জাবি, শার্ট প্যান্ট, ঘড়ি, কাপলেন, কত কিছু। কত সাজে তাকে দেখেছি, কিন্তু আমার এত শৌখিন ছেলেটাকে বর সাজে দেখতে পারলাম না। একটা শেরওয়ানি পরে পাগড়ি পরা মাইকে দেখাই হলো না। একটা পুরনো পাঞ্জাবি পরে ছেলেটা বিয়ে করলো, এটা ভাবলেই এত মনটা উদাস হয়ে যায়। রুবা জানো, রুবা মাথা নিচু করে শাশুড়ির কথা শুনে গুলো শুনলো। তুমি ছবিটা আমার মোবাইলে দাও। ঠিক আছে, দিচ্ছি মা। অনেক সুন্দর লাগছে তোমাকে রুবা। সাফিয়া বেগম রুবার মাথায় হাত রাখলো। মাহি রুবাকে নিয়ে আর রুবারও মাহির সঙ্গে সুখে আছে, এটা দেখেই তিনি শান্তি পাচ্ছেন। দুইজন নাইবা সাজলো বর আর বউ। একদিন নিজের বোনের কথায় তিনি অনেক চিন্তায় পড়ে গিয়েছিলেন। তিনি মাহিকে জানেন, মাহি ওর প্রতি ভালোবাসা, আগ্রহ টেনে নেওয়ার এক দারুণ ক্ষমতা রাখে। তাই মাহিকে নিয়ে চিন্তা ছিল না। কিন্তু রূপা অনেক কষ্ট আর চটাই উতরাই সহ্য করে উঠেছেন, তাই রূপাকে নিয়ে চিন্তা হচ্ছিল বেশি। রূপা, চলো ঘুরে আসি বাহির থেকে। শপিংও করলাম আমরা দুজন এখন। হুম, কেন তোমার ইচ্ছে করছে না? সেরকম কিছু না। ঠিক আছে মা, চলেন যাই। আমি আপনার ছেলেকে ফোন দিয়ে বলে দেই। যাও, রেডি হয়ে আসো। সাফিয়া বেগম আর রুবা শপিং করতে যাওয়ার ঘন্টাখানেক পর মাহি বাসায় চলে আসছে। মা আর রুবা বাসায় নেই। যাওয়ার আগে রুবা ফোন দিয়েছিল ওকে। তার মাইগ্রেনের পেইন শুরু হয়েছে বলেই ওদের সঙ্গে জয়েন করেনি, হসপিটাল থেকে সোজা বাসায় চলে এসেছে। তার খুব ইচ্ছে করছিল মা আর রুবার সঙ্গে ঘুরতে। নিজের রুমে যাওয়ার আগে মাহি লিভিং রুমের সোফায় শুয়ে রইল। ভাইজান ঠান্ডা পানি দিব। লাইলি বুয়া এসে রুমে এসে দাঁড়ালো। না, আদা চা দাও। বুয়া চা নিয়ে এসে দেখে মাহি ঘুমিয়ে গেছে। সে চা নিয়ে আবার কিচেনে চলে গেল। সন্ধ্যায় মাহি ঘুম ভেঙে দেখে সামনের সোফায় নিঝুম বসে ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে। উঠে বসতে বসতে মাহি বলল, তুই কখন এসেছিস? আধ ঘন্টা হবে। তুই ঘুমাচ্ছিস দেখে ডাকি নাই। মা আর রুবা তো শপিং এ গেছে। আমি তোর সঙ্গে কথা বলতে এসেছিলাম। আমার সঙ্গে কি কথা? জরুরি কিছু? হ্যাঁ, জরুরি কথা। মাহি একটু অস্বস্তি নিয়ে তাকালো নিঝুমের দিকে। খুব বিরক্ত হচ্ছিস মাহি? সেরকম কিছু না, এই মুহূর্তে তোকে এখানে আশা করি নাই। আচ্ছা বল, কি বলবি? এখানে বলবো? তাহলে আর কোথায় যেতে হবে তোর কথা শুনতে? না, কোথাও যেতে হবে না, এখানেই বলা যাবে। এক কাজ কর, নিঝুম বসে চা খা, আমি একটু ফ্রেশ হয়ে আসি রুম থেকে। এখানেই বস, চিন্তা করিস না, তোর রুমে চলে আসবো না। আমি আসছি বলে মাহি উঠে চলে গেল। যাওয়ার সময় বুয়াতে চা দিতে বলল। রুমে ঢুকেই মাহি প্রথমে রুবাকে ফোন দিল। কোথায় তোমরা? ডিসিসিতে। কতক্ষণ লাগবে আসতে? মা কেনাকাটা করছে, ছোট মামিও আছে সঙ্গে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি তোমার জন্য। তুমি আসবে না? রেস্ট করতে ইচ্ছে করছে, মাথা যন্ত্রণা করছে। আর একটা কথা, নিঝুম আসছে বাসায়। গল্প করো তোমরা, আমরা হয়তো এখান থেকেই বাসায় চলে আসবো। তাড়াতাড়ি আসো রুবা, মিস করছি তোমাকে। রাখছি, ফোন রাখি। লাভ ইউ। মাহি অনেকটা সময় লাগিয়ে গোসল শেষ করলো। সে আসলে নিঝুমের সঙ্গে কথা বলতে অস্বস্তি ফিল করছে। নিঝুম নিজেই তার আর মাহির জন্য চা বানাতে শুরু করলো। চা বানানোর ফাঁকে বুয়াদের সঙ্গে গল্প করছে। কি খাবে এখন তোমাদের ভাইজান? ভাবি পুডিং বানায় রাখছে। মিষ্টি খাবার খায় মাহি, এইটা দিয়া বানাইলে খায়। ও স্ট্রিভিয়া রোবা রান্না করে মাহির জন্য।
সব তো করতে পারে না, নাস্তা বানায়, ভর্তা বানায়, তাই খুব চেষ্টা করে। ভাবি ফরিদা হাসছে। মাহি তো খুব একটা খেতে পছন্দ করে না। ভাইজান তো ছোটবেলা থেইকা খায় কম। ভাবি রান্নাঘরে আসলে রাগ হয় ভাইজান। মাঝে কয়দিন হাবিজাবি রান্না করতে বলতো। কেন? ইচ্ছে করছে মনে হয়। ভাবি এমনি মানুষটা খুব শান্ত, কিন্তু রান্নাঘরে আসলে অস্থির করে। ও আচ্ছা। তাড়াহুড়ো করে নিঝুম হাসলো। একদিন ভাবি চা ফালাইয়া পাপ করেছে। ভাইজান কি রাগ সবার সাথে? কেন? রুবা তো ভালো চা বানাতে পারে। তখন তো অনেক অসুখ ছিল, দাঁড়াইয়া থাকতে পারতেছিল না। এত বারণ করলাম, তাও ভাইজানের জন্য নিজেই চা বানাইব জিদ করছে। মাহি কিছু করতে দেয় না রুবাকে। না, যতক্ষণ বাসায় থাকে ভাইজান, ভাবি কিছু করতে পারে না। আম্মার সঙ্গে গল্প করার সময়ও ভাবিরে সামনে বসায় রাখবো, উঠলেই ডাকতে থাকে। আপনি আগে কত আইতেন, এখন আসেন না কেন? ব্যস্ত থাকি। তোমার ভাইজান বিয়ে করেছে, এখন এসে গল্প করলে তোমার ভাবি রাগ করবে না? ভাবি এমন মানুষই না, কারো ওপর রাগ করে না। আফা একটা কথা কই, বড় ভাইজানের চেয়ে ছোট ভাইজান ভাবিরে যত্ন আত্মি বেশি করে, অনেক বাসনা করে। বড় ভাইজান কথা কম কইতো, বেশি সময় আব্বার সাথে চেম্বারে থাকতো, কিন্তু খুব ভালা ছিল ভাবির সাথে, খুব ভালো ব্যবহার করতো। আর ছোট ভাইজান ভাবিরে সামনের ছাদে বইসা গান শোনায়, পাখির খাঁচার কাছে নিয়ে যায়, ছাদে বইসা গল্প করে। বাসায় থাকলে সারাক্ষণ ভাবিরে চোখের সামনে বসায় রাখে। ভাবির কপাল, জামাই ভাগ্য খুব ভালো। সুন্দর বলছো বুয়া। লাইলি বুয়া বলল। তয় ভাবে ছোট ভাইজান রে ভয়ও পায়। রুবা বইলা ডাক দিলে উইরা যায়। পা পড়ছে যখন ভাইজান রে কয় নাই ভয়ে, তাই নাকি? হুম, না জিগাই কোথাও যায় না। ভাইজান ও ভাবিরে খুব খেপায়। এই রুমে টিভি দেখতে বসলে দুজন রিমোট নিয়ে যুদ্ধ করে সারাক্ষণ। ভাবে কিছু দেখতে বসলে ভাইজান বদলাই দেয়। তারপর শুরু হয় রিমোট টানাটানি। ভাইজান নিজে কিছু দেখে না, আবার ভাবিরেও কিছু শান্তিতে দেখতে দেয় না। ভাবি আম্মার কাছে বিচার দেয়, নয়তো উল্টা চইলা যায়। তখন আবার ডাইকা বসায়। পোলাপানের মতো ভাইজান ভাবির সাথে দুষ্টুমি করে। ভালোই তো মজা তোমাদের বাসায়। ভাবি খুব ভালো গো, কোনোদিন মুখ কালা কইরা কথা কয় নাই। দুজন ঘুরতে গেছিল বিদেশ, বাসাটা এত খালি ছিল। আম্মা অস্থির হইয়া গেছিল দুইজনের ছাড়া। খালাম্মা রুবাকে অনেক ভালোবাসে। হ আফা, এমন শাশুড়ি জীবনে দেখি নাই। তয় ভাবিও আম্মারে ছাড়া কিছু বোঝে না। মাহিকে দেখে দুই বুয়া চুপ করে গেল হঠাৎ। চা হয়নি এখনো? আমি বানালাম চা মাহি। কেন? বুয়ারা তো ভালো চা বানাতে পারে, তোর কষ্ট করার কি দরকার ছিল? মাহি লিভিং রুমের সোফায় গিয়ে বসলো। এমনি বানালাম। কেন? আমার হাতের চা খেতে কি সমস্যা হবে তোর? সেরকম কিছু বলি নাই, তোর কষ্ট করার দরকার ছিল না সেটাই বললাম। আচ্ছা, কি কথা বলতে চাইছিস বল। আজ 3 মাস 18 দিন পর তুই আমার সঙ্গে কথা বলছিস মাহি। এতদিন কি অপরাধ করেছিলাম আমি যে তুই কথাই বলা বন্ধ করে দিলি আমার সঙ্গে? জানতে পারি তোর সঙ্গে আমার কথা হয়েছে তো মনে হয়? না মাহি, ওইটা কথা ছিল না। ফোন দিলে ধরিস না ফোন। বাসায় এসেছি, আমাকে দেখে তুই রুমের দরজা লক করে বসে থাকিস, নয়তো বের হয়ে যাস। কোথায়? এই যে দিব্যি তোর সামনে বসে আছি। চায়ের কাপে চুমুক দিতে দিতে মাহি বলল, মাহি প্লিজ এত অপমান করিস না। আশ্চর্য, তোকে অপমান কেন করতে যাব নিঝুম? হ্যাঁ, আমি তোকে এড়িয়ে গেছি, কারণ একটা সময় আমার মনে হলো সবাইকে তার নিজের জীবনে নিজের মতো ভালোভাবে থাকতে দেওয়া উচিত। তোর মতো একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ের কারো গাইডলাইনের প্রয়োজন নেই।
আমি একদিন নিজের পক্ষে কথা বলে টের পেয়েছি আমার এতটা কথা বলা ঠিক হয়নি। আর তুইও তাই চাইছিলি আমার মোহ থেকে দূরে থাকতে। আমি এই জিনিসটা আমার বিয়ের পর থেকেই চাইছিলাম, সেজন্যই তোর সঙ্গে দূরত্ব রক্ষা করতে চেয়েছি। তাই বলে এভাবে ফোন ধরিস না। কোথাও দেখা হলে সেখান থেকে কেটে পড়িস। কাজ থাকলে যাব না, ফোন ধরি নাই ইচ্ছে করে। ওই তোর ভালোর জন্যই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মাহি। কি? আমি নিয়াজকে বিয়ে করব। আমাকে বলতে আসছিস কেন? তোকে বলবো না তো কাকে বলবো? আশ্চর্য, আমি কি তোর গার্ডিয়ান নাকি? তুই বলবি সবাইকে, আর নিয়াজের সঙ্গেও কথা বল। না, আমি কারো সঙ্গে কথা বলতে পারবো না। তোর জীবন তুই ডিসিশন নিবি, তুই হ্যান্ডেল করবি কিভাবে কি করবি। একদিন না নিজে দায়িত্ব পালন করতে চাইলি, সব দিন আর এক হয় না নাকি? প্লিজ মাহি, এত বেচানো কি হয়েছে বুঝলাম না। কি পেঁচাচ্ছি আমি? আমি বিয়ের আগে তোকে জিজ্ঞাসা করে ডিসিশন নিয়েছি নিঝুম। তাহলে তুই তোর মতো ডিসিশন নে, আমাকে এসবের মধ্যে রাখিস না। তুই আমার জন্য নিয়াজকে বিয়ে করতে চাইছিস, তোর জন্য না, এমনকি নিয়াজের প্রতি আগ্রহী হয়েও না। শোন, তুই বলিস না তুই আমার চেয়ে 5 মাসের বড়, ঠিক, কিন্তু তোর কথা শুনেই আজও বুঝি তার আসল কথা কোনটা। আর তুই অন্যকে বুঝতে চাস কোনটা বলে। এই যে নিয়াজকে বিয়ে করবি, এই কথাটা বলতে আমার কাছে ছুটে এলি, এটা আমাকে বলার তো দরকার নেই। তোদের দুজনের ব্যাপার এটা, আমাকে খুশি করতে হবে কেন? ওই দিন নিয়াজের কথা বললাম দেখে। কোনো প্রয়োজন নেই। তুই ভালো না বাসলে বিয়ে করতে আগ্রহী হচ্ছিস কেন? তুই কি রুবাকে ভালোবেসে বিয়ে করেছিস? তুই করতে পারলে আমি পারবো না কেন? কি জানি একদিন আমিও তোর আর রুবার মতো সুখী হয়ে গেলাম। নিঝুম, আমার আর রুবার বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমাদের হাতে অপশন ছিল না। আর বিয়ের পর আমরা এই সম্পর্কটাকে ভালোবেসেছি। তারপর নিজেদের অ্যাডজাস্টমেন্ট বলে আমরা যেভাবে খুশি সেভাবে হ্যান্ডেল করি নাই নিজেদের। রুবা আমার মতো মনের মতো হয়ে উঠেছে। আমি রুবার চাওয়ার সঙ্গে নিজেকে বদলেছি। কিন্তু তুই তো বিয়ের সম্পর্কটা শুরুই করতে চাইছিস কাউকে দেখানোর জন্য যে, দেখ, আমি তোর কথা রাখলাম। আমি তোকে বলছি, তোকে বিয়ে করতেই হবে। নিয়াজকেই করতে হবে। তুই বললি নিয়াজ তোকে প্রপোজ করেছে, তখন আমি বলেছি নিয়াজ ভালো ছেলে। এতেই তুই কি বললি? আমি তোকে নিজের ঘাড়ে বসাতে চাইছি। সরি, আমার মাথা কাজ করে নাই, এখনো করছে না। যখন নিজে কারো প্রতি ফিল করতে পারবি আমার মতে, তখন বিয়ে করা উচিত। নিয়াজের জীবন নষ্ট করার অধিকার তোর নেই। মনে মনে পুষে রাখবি একজনকে, আর বিয়ে করে সংসার আরেকজনের সঙ্গে ভালোভাবে করতে পারবি না। সেজন্য আমি শুরু থেকেই আমার মনকে বদলে নিয়েছি নিঝুম। কি করব বল? আমাকে কেন প্রশ্ন করছিস? তোর যথেষ্ট বুদ্ধি আছে মাহি, রাগ করছিস না? আশ্চর্য, রাগ করব কেন? মাহি মোবাইল বের করে রুবাকে কল দিল। কোথায় তোমরা? এত সময় লাগছে কেন? বাসার কাছেই চলে আসছি। ঠিক আছে, আসো। মাহি ফোন রেখে নিঝুমকে বলল, শোন, তুই যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। কিভাবে নিজের জীবনটা সুন্দর হবে তুই জানিস। একটু আবেগগুলো সরিয়ে চিন্তা করে দেখ, ঠিকই বুঝতে পারবি তোর কি করা উচিত। এটাই আমার সাজেশন। নিঝুম চুপচাপ বসে রইল কিছুক্ষণ। উঠি তাহলে, মা আর রুবা চলে আসছে কাছাকাছি, দেখা করে যা। ব্যাপারটা খারাপ দেখায়, এভাবে চলে যাবি? রুবার সাফিয়া বেগম শপিং শেষ করে বাসায় এসেছে। সাফিয়া বেগম নিঝুমকে দেখে খুব খুশি হলেন। মা, তোমরা কি এত শপিং করলে? এত সময় লাগলো? মাহি বিরক্ত হয়ে আছে। সাফিয়া বেগম হেসে বললেন, অনেক দিন পর আমরা দুজন শপিং এ গেছি, বুঝতে হবে তোমাকে মাহি।
নিঝুম রাতের খাবার খেয়ে যাবি কিন্তু। না খালাম্মা, আব্বুকে ওষুধ খাওয়াতে হবে আমার। তোর মা একদিন খুব ওষুধ খাওয়াতে পারবে। রুবা, কেমন আছো তুমি? আপু, ভালো আছি। তুমি ভালো আছো? রুবা মাহির পাশে এসে বসলো। কি শপিং করলে তোমরা বউ শাশুড়ি? দেখি নিঝুম বলল। রুবা শপিং গুলো খুলে দেখালো নিঝুমকে আর মাহিকে। সব তো দেখি মা রুবার জিনিস। আমার জন্য কিছু কিনলে না তোমরা? মাহি বলল, তোমার জন্য কমফ্লেক্স এনেছি আমরা। বলে রুবা হাসলো। ভাগ্য আমার রুবা, থ্যাঙ্কস। সবাই হাসছে মাহির কথা শুনে। ডিনার করে নিঝুম চলে গেল। রুমে ঢুকে রুবাকে মাহি প্রশ্ন করলো, আমি যখন বললাম নিঝুম এসেছে, তোমার খারাপ লাগেনি কিংবা টেনশন হয়নি? খারাপ লাগবে কেন? আর টেনশনই বা করতে যাব কেন? আমি আর নিঝুম এখানে একা ছিলাম। রুবা মাহির কাছে এসে দাঁড়ালো। বলো, একা ছিলে তো কি হতো? তোমার মনে কোনো ভাবনা আসেনি মাহি আর নিঝুম আপু বাসায় আছে? রুবা মুখ কালো করে ফেললো। এ কথা বলছো কেন? আমাকে দেখে তাই মনে হয়েছে মাহি। প্লিজ বিশ্বাস করো, আমি এসব কিছু ভাবিনি। তোমাকে নিয়ে আমি কখনো এরকম কিছু কোনোদিন হয়তো ভাবতে পারবো না। ছি ছি, আমার চেহারা দেখে তাই মনে হয়েছে তোমার। রুবা দুই হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। মাহি কিছুই বুঝতে পারছে না, তার দুষ্টুমিতে রুবা এভাবে কেন রিয়েক্ট করছে। এই রুবা, কি হলো, তুমি কাঁদছো কেন? আমি এরকম কিছু ভাবিনি, বিশ্বাস করো প্লিজ। আমি তো দুষ্টুমি করে বলেছি সোনা, তুমি তো সিরিয়াসলি নিয়ে নিবে আমি বুঝিনি। মাহি রুবাকে জোরে ধরে কাঁদছে। রুবা মাহির বুকে কেঁদেই যাচ্ছে। এই কান্না থামাও। রুবা, সরি, সরি বলছি আমি, থামো প্লিজ। অনেক অনুরোধের পর মাহি রুবাকে শান্ত করলো। রুবা চোখের পানি মুছলো। আর কোনোদিন এভাবে বলো না মাহি, প্রমিজ, আমি এভাবে বলবো না কিছু। পাগলের সঙ্গে পাগলামি করব আর, বলে মাহি হাসলো। একটা কথা বলতে চাইছিলাম তোমাকে। মাহি রুবাকে ধরে বিছানায় শুইয়ে দিল। বলো রুবা, আমি শুনছি। মার খুব শখ ছিল তোমাকে নতুন বর সাজে দেখবে। আজ মা মন খারাপ করে আফসোস করছিল খুব। তো এখন কি করতে হবে? শেরওয়ানি পরে পাগড়ি মাথায় দিয়ে বর সাজতে হবে। দারুণ লাগবে তোমাকে কিন্তু। তোমাকে স্যুট পরলে খুব সুন্দর লাগে, তাই বুঝি? হুম। তুমি আমাদের বিয়ের পর পর তোমার বন্ধু না কার বিয়েতে ব্ল্যাক স্যুট প্যান্ট, হোয়াইট স্লিম শিফট শার্ট, ফিট শার্ট ট্রাই করে গেলে। আমি মায়ের ঘরে বসেছিলাম, তুমি যখন ঢুকলে ঘরে আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। হুম। আমি তাকাতেই আপনি চোখ সরিয়ে নিয়েছিলেন। লজ্জা লাগছিল খুব। তুমি একদিন বর সাজলে মাকে দেখালে কেমন হবে বলো তো? তুমি মাকে বলো, তাহলে আমি একা কেন সাজবো? তোমাকে বউ সাজাক, ফুল দিয়ে বাসর ঘর সাজিয়ে দিক, লোকজন দাওয়াত দেই, 16 কলাই পূর্ণ হোক। ফুল দিয়ে সাজানো খাটে বাসর করব কিন্তু রুবা, এত কিছুর দরকার নেই। তুমি শেরওয়ানি পরো খালি। আমি একা কেন পরবো? তুমিও পরবে। বাসর খাটও লাগবে আমার। মাহি হাসছে। দুষ্টুমি হচ্ছে মাহি। দুষ্টামি করছি রুবা, আমি কিন্তু সিরিয়াস ছিলাম। মাহি রুবাকে পাশ ফিরে জড়িয়ে ধরে বলল, সব কিছুর একটা সময় থাকে রুবা। ওই যে লালনের গানে বলে না, সময় গেলে সাধন হবে না। যখন যেটা করার কথা তখন সেটা না করলে পরবর্তীতে এই কাজ করাটা ঠিক নাও ভালো লাগে না, দেখতেও শুনতে। মাকে বলবো আমি এসব ছোটখাটো বিষয় মন খারাপ না করতে। আমার ভাগ্যে এভাবেই বিয়ের সাজ ছিল, এটা মেনে নিতে হবে। বিয়ের সাজটা বড় কিছু না রুবা, এই বিয়েটাতে আমি কতটা সুখী সেটাই সবচেয়ে বড়। রুবা আমার, তোমার
বিয়ের স্বাদ যেমনই থাকুক, তুমি আমি সুখী কিনা বলো? তোমার মনে দুঃখ আছে কি পড়েছিলে বিয়েতে তাই নিয়ে? না মাহি, আমি তো ভুলেই গেছি কি শাড়ি পরেছিলাম ওই দিন। আমার মনে আছে, কমলা রঙের একটা শাড়ি পরেছিলে তুমি। দামও হয়তো বেশি না, হয়তো স্বাভাবিক বিয়ে হলে কি হতো, 2-2.5 লাখ টাকা দিয়ে মা কিন্তু একটা শাড়ি। সুখ কি দামি শাড়ির ভাঁজে থাকে, নাকি শেরওয়ানির পকেটে? না, সুখ কপালে থাকে রুবা। এই কপাল লেখা আছে আমি আর তুমি সুখী, তাই আমার আর কিছুর দরকার নেই। কি ঠিক বললাম কিনা বলো? ঠিক বলেছো। আমি তো সেই জন্যই আতঙ্কে থাকি, এত সুখ আমার সহ্য হবে তো? রুবা মাহির বুকের ভেতর নিজেকে জড়িয়ে নিল। আতঙ্কের কথা আসছে কেন আবার রুবা? শোনো, আমাদের নাতি নাতনির বিয়ের সময় আমি তুমি বউ আর বর সাজবো কেমন? মাহি হাসছে। এমন সাজলে হাস্যকর হবে তখন, সাজলে চমর হাস্যকর হবে বলে রোবাও জোরে জোরে হাসছে। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।